একুশে গ্রন্থমেলা নিয়ে মাসব্যাপী সম্প্রচার হচ্ছে আমাদের বিশেষ আয়োজন প্রাণের বইমেলা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা 2019 নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন প্রাণের বইমেলায়। দর্শক, প্রতিদিনকার মতো আজকের মেলার খবরাখবর জানানোর আগে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ গতকাল মারা গেছেন। আপনারা সবাই জানেন এই মেলাতে আজ প্রায় 2 বছর আগে তিনি একবার এসেছিলেন এবং তখন এই প্রাণের বইমেলা অনুষ্ঠানে তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তাকে জিজ্ঞাসা করেছিলাম যখন যৌবনে তারা বইমেলাতে আসতেন, তখন বাংলা একাডেমি প্রাঙ্গণে একমাত্র বইমেলা হতো, তখনকার স্মৃতিচারণ তিনি করেছিলেন এবং তখন তিনি একটি মাত্র নাম আমাকে বলেছিলেন, সেটি হলেন শামসুর রাহমান। বাংলা ভাষায় জীবিত কবিদের মধ্যে সবচেয়ে প্রধান কবি ধরা হয় আল মাহমুদকে। তিনিও চলে গেলেন গতকাল। মেলায় প্রতি বছর যে কবিতার বইগুলো বের হয়, কবিরা আসেন, লেখকরা আসেন, সেই সঙ্গে যারা বেঁচে আছেন কবি লেখক তাদেরকে নিয়ে, যারা প্রবীণ আছেন আমাদের তাদেরকে নিয়ে কথা হয়। প্রতিদিনকার মতো আমরা এতদিন দেখছিলাম, যেহেতু কবি আল মাহমুদ অনেকদিন ধরে হাসপাতালে ছিলেন, গত 2 দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এই বইমেলাতেও, এই বইমেলা প্রাঙ্গণে তাকে নিয়ে কথা হচ্ছিল, তার স্বাস্থ্যের খবরাখবর নিচ্ছিলেন কবিরা এবং প্রত্যেকে তার কবিতা নিয়ে কথা বলছিলেন। আজ কিন্তু মেলায় বেদনা বিধুর পরিবেশ এবং প্রত্যেকেই তার কবিতার পংক্তি স্মরণ করছেন, তার কথা, তার রচনা মনে করছেন। এছাড়া আজকে মেলার যে পরিবেশ, যেহেতু ছুটির দিন, প্রতিদিনকার মতো আমরা দেখছি ছুটির দিনগুলোতে এখানে উপচে পড়া ভিড়, সেই ভিড় আজকে রয়েছে। যেহেতু শিশু প্রহর পালিত হয়েছে সকাল 11টা থেকে, শিশুদের ভিড় তখন থেকে যাচ্ছিল, এখনও সেটি রয়েছে এবং শিশুদের যে চত্বর সেটি পেরিয়ে শিশুদের ভিড় আমরা এই সোহরাওয়ার্দী প্রাঙ্গণের সব জায়গায় দেখতে পাচ্ছি। বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা এসেছে তাদের শিক্ষার্থীদের নিয়ে বইমেলা ঘুরিয়ে দেখাতে। অনেকে শিক্ষক শিক্ষার্থীদের একসাথে এসেছে, আমরা তাদেরও একটা ভিড় এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা প্রতিদিনকার মতো আমাদের আলোচনায় এখন চলে যাব। আমার সঙ্গে আজকে রয়েছেন একাধারে যিনি নাট্যকার, লেখক, ভ্রমণ কাহিনী লেখক হিসেবে আপনারা তাকে বিশেষভাবে চিনে থাকবেন। আমার সঙ্গে রয়েছেন শাকুর মজিদ। আমি শাকুর ভাই, প্রথমেই আসলে আল মাহমুদের কথা না বলে থাকতে পারছি না। আমরা এতদিন ধরে, আমি বিশেষ করে প্রতিদিন মেলায় এসে তার কথা জিজ্ঞাসা করতেন সবাই, কবিরা বলতেন যে তিনি তো অসুস্থ রয়েছেন অনেকদিন ধরেই। তিনি চলে গেলেন, কিন্তু অনেকগুলো সমালোচনা বোধহয় এখনো রয়ে গেল, যেহেতু শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হবে কিনা, এটা নিয়ে নিশ্চয়ই আপনি শুনেছেন। তো সব মিলিয়ে আপনার কাছ থেকেই প্রথমে একটু শুনি। আমার প্রথম দিকে যে কয়টি আধুনিক বাংলা কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছিলাম, তার মধ্যে আল মাহমুদের সোনালী কাবিন আর সৈয়দ শামসুল হকের প্রাণের গহীন ভিতর, এ দুটো কবিতার বই আমি প্রায় কাছাকাছি সময়ে পড়ি এবং আমার প্রথম তারুণ্যে প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা বলতে আমি আল মাহমুদের কবিতাই বুঝতাম। কবি হিসাবে আমি তাকে যতদিন দেখেছি, তার ব্যক্তি জীবনটা কিছু সময়ে, বিশেষ করে এরশাদের আমল থেকে তার ব্যক্তি চরিত্রের কিছুটা বিচ্যুতি এসেছিল এবং যেটা তার আগের লেখার সাথে পরবর্তী জীবনের কোনো সংস্রব ছিল না। আমি মনে করি সেই আল মাহমুদ, যিনি সোনালী কাবিনের কবি, তিনি আমাদের কাছে অমর রয়ে গেছেন। যে আল মাহমুদ গত 20-30 বছর ধরে ভিন্নভাবে বেড়ে উঠেছেন, সেই আল মাহমুদ আসলে এই আল মাহমুদকে আমি চিনি না, আমি কবি আল মাহমুদকে চিনি। সেই আল মাহমুদ আমার কাছে আছেন।
কবি আল মাহমুদ, সোনালী কাবিনের কবি আমার কাছে এখনও আছেন। আমার মনে হয় তিনি থাকবেনও। আমি কবি হিসাবে মনে করি মানে ওই সময়ের যে কবিতা 80-র দশকের আগে পর্যন্ত তিনি যে সকল কবিতা লিখেছিলেন বাংলা সাহিত্যে দীর্ঘদিন থাকবে সেই কবিতাগুলো। বাংলা ভাষার প্রধান জীবিত কবি বলা হতো ওনাকে। আমিও মনে করি জীবনানন্দ পরবর্তী যে 3-4 জন কবি আমাদের মধ্যে এসছেন তার মধ্যে আল মাহমুদ একজন, এ ব্যাপারে সংশয় নেই। তিনি তো চলে গেলেন শাকুর ভাই, আমাদের বাংলা সাহিত্যে একটা শূন্যতা সৃষ্টি হলো কিনা, বিশেষ করে কবিতায়? আসলে কোনো লেখকের মৃত্যুই কোনো শূন্যতা তৈরি করে না। প্রত্যেকটা লেখক তার সময়কে ধারণ করেন, নতুন সময়ে নতুন কবি এসে সেই সময়ের জায়গাটা পূরণ করে নেবেন। আমি মনে করি যে কবিতার যে কোনো লেখকের মৃত্যুই কিন্তু তার সময়টাকে শেষ করে দেয় শুধু, এবং পৃথিবীতে কোনো মানুষই কখনোই অমর থাকে না, তাকে কোনো না কোনো সময় যেতে হয়। সে যে সময় চলে যায় সে তার সময়টাকে নিয়ে চলে যায়, তারপরের সময় তারপরের মানুষের। সময় থেকেই যদি কথায় ফিরি, আপনার বইয়ের কথায়, এবার আপনার যে নতুন বইটি প্রকাশিত হয়েছে আত্মজীবনীমূলক গ্রন্থ বুয়েট কাল, অনেক দূর আমি পড়ে ফেলেছি। আর বিভিন্ন কারণে আপনার সঙ্গে বিভিন্ন গল্পের কারণে আমি জানি আপনার বুয়েট কাল অনেক সমৃদ্ধ ছিল। এই দিক থেকে যে জীবনে যে সংগ্রাম ছিল সেটি যেমন আপনার জীবনকে বর্ণিল করেছে, আবার সেই সঙ্গে সেই সময়কার ইতিহাস, সেই সময় কেমন ছিল বুয়েটের পরিবেশ, সেটাও আপনার লেখায় উঠে এসেছে বেশ। আত্মজীবনীমূলক গ্রন্থ লিখতে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয় কোন জায়গায়, এটা আগে জানতে চাই। কিছু সংবেদনশীল একান্ত পারিবারিক ব্যক্তিগত বিষয়, এটা লিখতে কষ্ট হয়, যে মনে হয় যে সব কথা আসলে সবাইকে কি জানানো প্রয়োজন কি না। এই জিনিসগুলা সংবেদনশীল, এই জায়গাটাই আমাকে যে কোনো পারিবারিক ব্যক্তিগত বিষয়, বিশেষ করে না পাওয়ার কষ্ট বা ব্যথিত করার ব্যথা বা বঞ্চিত হওয়ার জিনিস, এই জিনিসগুলো আমি সংবেদনশীলতার সাথে এড়িয়ে চলার চেষ্টা করি এবং যতটুকু পারি ওটা বাদ দিয়েই লিখি, ভালো জিনিসগুলোই লিখি। কে আমাকে ঠকিয়েছে সেটা আমি অনেক সময় লেখার সময় ভুলে যাওয়ার চেষ্টা করি। আর তাহলে কি লেখাটা অসম্পূর্ণ হয় না? আমাদের জীবনে তো এগুলো আছে, কেউ ঠকিয়েছে, কেউ আবার সাহায্য করেছে, তো আমরা যখন শুধু ভালোটা লিখি খারাপটা লিখি না, তখন কি অসম্পূর্ণ থেকে যায় কিনা? হ্যাঁ, আবার আমি চিন্তা করি যে ওই লোকটার মুখ হয়তো আমার মুখের সামনে চলে আসে, ভেসে চলে আসে, ঘটনাটা আমি রাখি কিন্তু তাকে খুব অপরাধী করি না, বা এরকম মানে সব সময় নিজের উপর দিয়ে মনে হয় যেন আমার এটা ভাগ্যেই ছিল, এরকম জিনিস এটা হয়ে থাকে আর কি। আর আমি মূলত আসলে লেখার সময় মানে আত্মজৈবনিক লেখাগুলোর সময় আমি চেষ্টা করি একটা সময়কে যেন আমি মানে উপস্থাপন করতে পারি। এটা আমার তৃতীয় আত্মজৈবনিক গ্রন্থ। তার প্রথম দুটো ছিল ক্যাডেট কলেজ নিয়ে, ক্লাস 7 1978 আর ক্যাডেটের ডায়েরি। এই দুটো বইতে কিন্তু আমি ওই সময় 1978 থেকে 1984 সালটাকে আমার দৃষ্টিতে আমি চিত্রিত করেছি। 84 সালে ক্যাডেট কলেজের পড়া শেষ হয়ে গেলে ভর্তি হয়ে গেলাম বুয়েটে, নাগরিক জীবন পেলাম, ঢাকায় প্রথম আমার আসা। এই নাগরিক জীবনে অভিবাসনের কাহিনী, এবং সেই সময় থেকে লক্ষ্য করলাম যে একটা এখন এসে মূল্যায়ন করছি যে ওটা একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ছিল। 90-এর আগ পর্যন্ত যে সময়টা ছিল আমাদের উত্তাল সময় শিক্ষাঙ্গনের অবস্থা, এবং আমি সে সময় বেশ কয়েকটি কাগজের রিপোর্টার হিসাবে কাজ করেছিলাম। সুতরাং প্রায় প্রত্যেকটি ঘটনাই আমার নোট করা ছিল, ডায়েরিতে লেখা ছিল, এবং বেশ কিছু রিপোর্টিং আমার কাছে ছিল যেগুলো এখনও আছে। সেই ঘটনাগুলোই আমি আবার যখন উপস্থাপন করছি এই বইটাতে, আমি মনে করি যে ওই সময়টাতে যারা জানতে চান বা যে ফেরত যেতে চান, বা আমার নিজের কাছেও আমি যখন এটার একটা রিওয়াইন্ড করে আমার অতীতটাকে দেখতে চাই, তখন আমার এই বইটা আমার কাজে দেবে। শাকুর মজিদ, আপনি ভ্রমণ সাহিত্য লেখেন, ভ্রমণ সাহিত্যে আপনি পুরস্কারও পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আমি আপনার ভ্রমণ সাহিত্য পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে বুয়েট কালও কি এক ধরনের ভ্রমণ কিনা, অতীতকালে ভ্রমণ। এটা একটা দুর্দান্ত প্রসঙ্গ। আমি একবার ফেসবুকে লিখেছিলাম আমার একটা কথা, আমি মনে করি আমাদের সমস্ত জীবনটাই একটা ভ্রমণ, একটা ওয়ান ওয়ে জার্নি, নদীর মতো, পৃথিবীর নদীর মতো একটা নানা বাঁকে আমরা পরিভ্রমণ করি, একটা ভ্রমণ করি,
এবং সারা জীবনই আমরা একটা ভ্রমণ কাহিনী লিখি। প্রত্যেকটা লেখক একটা ভ্রমণ কাহিনী লিখে খণ্ড খণ্ড খণ্ডে খণ্ডে তার জীবনের সমস্ত যাত্রা, কেউ সরাসরি ভ্রমণ কাহিনী হিসাবে লিখে, কেউ এটাকে আত্মজীবন হিসাবে লিখে, আবার যারা আরেকটু বুদ্ধিমান তারা এটাকে উপন্যাস ফিকশনের আকার ধারণ করে উপস্থাপন করে, কেউ কবিতায় করে, কেউ নাটকে করে, কেউ উপন্যাসে করে। আসলে প্রত্যেকটা মানুষই তার জীবনের কথাই লিখে নানাভাবে। তার মানে লেখকরা নিজেদের জীবনকেই লিখছে? হ্যাঁ, অবশ্যই। লেখকরা তো অন্যের জীবন দিয়ে লেখা সম্ভব না। প্রত্যেকটা লেখকই তার নিজের জীবনের ভ্রমণ কাহিনী লিখে। প্রত্যেকটা লেখাই আমাদের এক একটা আত্মকাহিনী, সেটা যে কোনো মাধ্যমেই হয়ে থাকুক না কেন। এটা গল্প, উপন্যাস, নাটকেও নিজেকেই উপস্থাপন করে, আবার ভ্রমণ কাহিনী বা আত্মজৈবনিক লেখাতে সরাসরি উপস্থাপন করে। তো আমি একদম সরাসরির পথে বেশি। আমার প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় 40টির মতো, তার মধ্যে 28টি বই আমার আত্মজৈবনিক। সেটা হয় ভ্রমণ কাহিনী বা অন্যের স্মৃতিকথা বা নিজের স্মৃতিকথা। শাকুর ভাইয়ের বই, শাকুর মজিদের বই বুয়েট কাল, আমি কিন্তু দেখেছি যে বুয়েটের যারা ছাত্র বা শিক্ষার্থী আছে তাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তারা বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে পড়তে আসেন বুয়েটে, তারা আপনার বইটি পড়ে তখনকার সময়টাকে বোঝার চেষ্টা করছে। তো আপনার অনুভূতি কি এই বিষয়ে? আপনার সাথে কেউ কথা বলেছে? না, আমার সাথে কেউ এখনো এরকম কোনো কথা বলে নাই। আমার সময়ের লোকেরা বলেছে। এই সময়ের কারো কথা আমি এখনো শুনতে পাই নাই। এই সময়ের যারা তরুণ এখন যারা বুয়েটে পড়ছে বা বুয়েটে ভর্তি হওয়ার জন্য আগ্রহী হচ্ছে, তারা আসলে যে জীবন এখন বুয়েটে পাবে, আমাদের সময় 30 বছর আগের সেই জীবন ছিল না। তো এটা আসলে ওইটুকু ধারণা পাওয়ার জন্য যে ওই সময়টা কেমন ছিল, সমস্ত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পুরো ব্যাপারটাই এখন তারা হয়তো তুলনা করতে পারবে। এই বইটা একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারবে যে কোনো জায়গায়, যে আগে বুয়েটের অবস্থাটা এরকম ছিল, এখন এখানে এরকম আছে। এবং বুয়েটকে কেন্দ্র করে শুধু না, আমার তো শুধু সার্বক্ষণিক বুয়েটের মধ্যেই ছিল না, বুয়েটকে কেন্দ্র করে আমার সমস্ত শহরে যে সকল যোগাযোগ মনে আছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর যে স্ট্রাগল, সেটা কিন্তু এসেছে আপনার লেখায়। আমি তো মনে করি আমার সংগ্রামের কাহিনীটাই আসলে লিখেছি, কারণ সেই সময় তার 6 মাস আগে আমার বাবা মারা যান। আমি বড় ছেলে, ঢাকায় এসেছি। আমার রুমমেটের কাছে মাসে মাসে মানি অর্ডার আসে, আমার টাকাটা আমার জোগাড় করতে হয়। সো ওইভাবেই আমার আসলে অনেক আর্লি এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, এই কারণে যে আমি নিজের থেকেই তখন সংগ্রাম করতে শিখেছি যে আমাকে নিজে বাঁচতে হবে, পরিবার বাঁচাতে হবে, আবার বুয়েটের পড়াশোনা শেষ করে বেরিয়ে আসতে হবে। তো এইগুলোর ফাঁকে ফাঁকে আবার পড়াশোনাটাও করতে হবে, ডিগ্রিটাও নিতে হবে। ওই সংগ্রামটা আসলে এটা আসলে এক সংগ্রামী তরুণের কাহিনী, অন্যভাবে যদি বলা হয় আর কি। আমি যদি নির্মোহ পাঠক হিসাবে এই বইটাকে দেখি, আমি মনে করব যে এটা একটা সংগ্রামী তরুণের মানে বেঁচে থাকার সংগ্রামের গল্প। আপনাকে অনেক ধন্যবাদ। শাকুর মজিদ শুধু ভালো লেখেনই না, ভালো বলেনও। দর্শক, আপনারা শুনছিলেন তার বই বুয়েট কাল নিয়ে তিনি কথা বলছিলেন। আজকের মেলার আয়োজনে আরো খবরাখবর আমরা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি প্রাণের বইমেলায়। দর্শক, প্রতিদিন নতুন নতুন যে বই প্রকাশিত হয় নানান ধরনের, আমরা দেখেছি ছুটির দিনগুলোতে সেই নতুন বই প্রকাশনার সংখ্যা সবচেয়ে বেশি। মেলার এখন মাঝামাঝি সময়, এই মাঝামাঝি সময়ে এসে যেমন পাঠকদের ভিড় থাকে সবচেয়ে বেশি, তেমন নতুন বই প্রকাশনার যে সংখ্যা সেটিও বেশি থাকে। আজকেও নানান ধরনের বই প্রকাশিত হয়েছে। সবগুলো প্রকাশনাই দেখা যাচ্ছে তারা ফেব্রুয়ারিতে যে নতুন বইগুলো আনার পরিকল্পনা করেছে তার বেশিরভাগই তারা এরই মধ্যে এনে ফেলেছে।
হচ্ছে। তবে বরাবরের মতো এগিয়ে আছে গল্প এবং উপন্যাস, তার পাশাপাশি কবিতা তো রয়েছে। আজকে শিশু সাহিত্য নিয়ে আমার সঙ্গে একজন শিশু সাহিত্যিক রয়েছেন, যিনি কবিতার বই বেরিয়েছে তার এবার, তবে বাংলায় নয়, ইংরেজি কবিতার বই। সেটি আমি কথা বলবো এহসানুল হক নিহাদের সঙ্গে। নিহাদ, আপনি এই কবিতাগুলো কখন লিখেছেন? আমি আসলে ক্লাস 5-এ থাকতে লেখা শুরু করেছি। এখন আপনি কোন ক্লাসে? আমি এখন ক্লাস 9-এ পড়ছি। আমার ক্লাস 5, 6, 7, 8-এ আমি 3 থেকে 4 বছর পর্যন্ত এই কবিতাগুলো লিখেছি এবং অনেক এডিট করেছি এবং সুন্দর সুন্দর বিষয় বস্তু এটার ভিতর ঢুকিয়েছি। আচ্ছা, কবিতা লিখতে গেলেন কেন আপনি? এত কিছু থাকে আসলে মানুষের জীবনের বড় বড় বিষয় এবং বড় বড় নানান জায়গাকে ছন্দ দ্বারা সুন্দরভাবে কবিতা দ্বারা প্রকাশিত করা যায় এবং নিজের মনের ভাবকে যখন মানুষ প্রকাশিত করতে যায়, আমার মতে যা মনে হয় কবিতাই হলো গিয়ে সবচেয়ে উত্তম মাধ্যম। আচ্ছা, আপনি কার কবিতা পড়েন? আমি আসলে উইলিয়াম শেক্সপিয়ার সনেট 18 দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলাম। তার সনেট পড়ার পর থেকে আমি কবিতা লেখা শুরু করি। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও আমার পছন্দ এবং সামনের ইচ্ছা আছে আমি উপন্যাস এবং বাংলা কবিতা নিয়ে অনেক কিছু করব। আচ্ছা, আপনি কি ইংরেজিতে পড়াশোনা করেন? জি, ইংলিশ ভার্সনে। আমার স্কুলের নাম মিরপুর ক্যান্টনমেন্ট ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আপনার বইটির নাম প্রিজার্ভ ফিলিংস। আমি একটু বইটির নাম প্রিজার্ভ কেন জানতে চাই? জি, আসলে এখানে আমার মনের ভিতরে যত মানে অচেনা জানা বিষয়, চেনা জানা বিষয় এবং আমার যে অনুভূতি, সেই বিষয় কিছু লেখা হয়েছে এবং মানুষের নানান ধরনের জীবন ভিত্তিক অনেক কিছু লেখা হয়েছে। এটা 71টি কবিতা রয়েছে এই বইটার মধ্যে, নানান বিষয়। আচ্ছা, মানুষের বেশিরভাগ ফিলিংসই তো প্রিজার্ভ, তো আপনারটা আলাদা কিভাবে? আমারটা আলাদা বলতে আমি কিছু অবাস্তব বিষয়, যেমন কাল্পনিক বিষয় আমি কিছু লিখেছি, তার মধ্যে মানুষের অনুভূতিও লিখেছি, এই জন্যে। আচ্ছা, আপনার এই বইটি কাদের জন্য? শেষ প্রশ্ন থাকবে। আমার এটি আপনার ক্লাস 9 থেকে যে কোনো বয়সী লোক পড়তে পারবে। বেশিরভাগ কলেজের স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়ে মজা পাবে এবং তারা বুঝতে পারবে যে। আপনাকে অনেক শুভকামনা এবং আপনার বইয়ের জন্য শুভকামনা রইল। এহসানুল হক নিহাদের সঙ্গে কথা বলছিলাম, যার কবিতার বই বেরিয়েছে। আমি এখন কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন ঔপন্যাসিক জোহরা বেগম। তার উপন্যাস উষসী নিয়ে আমি কথা বলবো। জোহরা, আপনার উপন্যাসের প্লট প্রথমে একটু বলবেন যে এই উপন্যাস কোন জায়গার এবং কোন সময়ে? এটি মূলত চট্টগ্রামের একটি কাল্পনিক গ্রামের কাল্পনিক পাড়ার কিছু মানুষের গল্প। এই গল্পে ছোট থেকে শুরু করে একেবারে তরুণী এবং বৃদ্ধা সবারই কথা আছে, সবারই জীবন অনুভূতি এবং তাদের চলার পথে ছোটোখাটো সবগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে তুলে ধরে আমি একটা সামগ্রিক একটা বড় গল্প আকারে এই উপন্যাসটা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এটা আপনি কত সময় নিয়ে লিখেছেন? সত্য কথা যদি বলি যে এই উপন্যাসের যে ভিত্তিটা, এটা লিখতে আমি মাত্র 3 সপ্তাহের মতো সময় নিয়েছিলাম। এরপরে হয়তো এটাকে গুছিয়ে রাখতে আমার নিজের অফিস ছিল, এই অফিসের কাজ সেরে এটা আমি গত বছরেই পাবলিশ করতে চেয়েছি, তখন আমি কোনো প্রকাশকের সাথে যোগাযোগ হয়নি। আরও কিছু গুছিয়ে এবছর সময় প্রকাশন থেকে বইটা বের হচ্ছে ধ্রুবেশের প্রচ্ছদে। উষসী কোন সময়ের গল্প? উষসী মূলত আমরা বলতে পারি যে 90 দশকের গল্প। ওই সময়টাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এটারও একটা উদ্দেশ্য ছিল, আমি আসলে চেয়েছিলাম যে গ্রাম বাংলার প্রকৃতিটাকে আমার উপন্যাসে যেন আমি তুলে ধরি। আর এখন যে গ্রাম বাংলা, সেখানে একটা ফোন আছে, ইন্টারনেট আছে, রাস্তাঘাট পাকা, বিল্ডিং ডালা, নামটা অনেক বদলে গেছে। আমি চেয়েছি যে যেন প্রকৃতির বিষয়গুলো, আমি প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক বিষয় সব কিছু যেন আমার উপন্যাসে তুলে ধরতে পারি। আমাদের সামনে যেমন পথের পাঁচালী একটা ছিল, যেখানে গ্রাম বাংলা যেভাবে তুলে উঠে এসেছিল, ঠিক সেরকমভাবে অন্য উপন্যাসে খুব বেশি দেখতে পাই না। আমার নীলকণ্ঠ পাখির খোঁজে পড়েন, সেটা ঠিক আছে। আমি চেয়েছিলাম যে আমাদের যে গ্রাম, সেটাকে যেন আরো সমৃদ্ধভাবে চেষ্টা যেন করি, সেটা আমি এই উপন্যাসে করেছি। আচ্ছা, কোন গ্রাম? আপনি যদিও বলেছেন যে কোনো নাম নাই কিংবা কাল্পনিক গ্রাম, কিন্তু আসলে কোন গ্রাম? মানে আপনি কোন গ্রামে থাকেন বা কোন গ্রামকে আদর্শ ধরে লিখেছেন? এটার ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, আমি এই কাল্পনিক গ্রামটা এই জন্যই ধরে নিয়েছি, আমি চাইনি যে চট্টগ্রামের একটা গ্রামের মানুষ অন্য
অন্য একটা ভাবুক যে এটা আমার গ্রাম না, এটা অন্য একটা গ্রাম। আমার চেষ্টা ছিল যে যেন এক্সিস্টিং যে গ্রামগুলো আছে এদের মধ্যে কোনোটাই যেন এর মধ্যে না আসে। তারপরেও যেহেতু আমি চন্দনাইশের মেয়ে, আমার হয়তোবা ভাষার ক্ষেত্রে ওই বিষয়টা উঠে আসবে যে আঞ্চলিক ভাষার একটা বিষয়, একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কয়েক কিলোমিটার পরই অনেকগুলো নতুন শব্দ যোগ হয়, অনেকগুলো শব্দ চলে যায়। আমার ক্ষেত্রে হবে যে আমি যে এলাকায় আছি সেই শব্দের প্রাধান্য থাকবে, আর হয়তোবা দৃশ্য বর্ণনায় আমার পাড়া বা আমার গ্রামের কিছু গ্রামের আসবে না, হয়তো পাড়ার কিছু দৃশ্য চলে আসবে। আচ্ছা, চন্দনাইশের একজন বিখ্যাত লেখক আহমদ ছফা, আপনি নিশ্চয়ই তার লেখা পড়েছেন আমি আশা করছি। আপনি উপন্যাস লিখেছেন, আপনার প্রিয় উপন্যাসিক কারা আমি জানতে চাই। আসলে আমাদের দেশে তো হুমায়ুন আহমেদ ছিলেন যে খুব সহজেই দর্শকদেরকে পাঠকদেরকে আকর্ষণ করতেন। সেজন্য যে ওনার সহজাত বৈশিষ্ট্যের কারণে উনি আমাদের কাছে একজন মডেল হিসেবে ছিলেন। আর সেটা ছাড়াও আমি আসলে একা লোকাল এবং এপার ওপার সব ধরনের বই পড়তেই পছন্দ করি। আমার জন্য একজন সুনির্দিষ্ট উপন্যাসিক বের করা আসলেই কঠিন। হুমায়ুন আহমেদের নাম আপনি বলেছেন, আর কাছে এই জন্য যে উনি খুব সহজভাবেই লিখে যেতেন এবং মানুষকে আকর্ষণ করতেন। কিন্তু আমাকে যদি কেউ বলে যে প্রিয় বই কি, আমার কাছে এটা বেছে নেওয়া খুবই কঠিন হবে। একইভাবে উপন্যাসিকের ক্ষেত্রেও বিষয়টা সেরকম। বাট হুমায়ুন আহমেদ নিঃসন্দেহে আমাদের জন্য যে আমাদের একজন আদর্শের মতোই। আচ্ছা জোহরা, উপন্যাসের নাম উষসী কেন, এটা একটু জানতে চাই। সত্য কথা বলতে আমি আমার উপন্যাসের জন্য এক শব্দের একটা নামই চেয়েছিলাম, আর আমি কোনো কাব্যিক নামও চাইনি। উষসী শব্দের অর্থ হচ্ছে উষা, সন্ধ্যা, সুন্দর। এটা সংস্কৃত থেকে আসা একটা শব্দ। আমার উপন্যাসে একটা চরিত্র আছে বুলা, ও হচ্ছে ছোট একটা মেয়ে। ওর মনস্তাত্ত্বিক দিকগুলো আমি এই উপন্যাসে তুলে ধরেছি। আমি ওর অভিজ্ঞতাগুলোকে যে আমাদের জীবনের যে অভিজ্ঞতা লাভ তার পথে উষাকাল হিসেবে সে নতুন নতুন জিনিস শিখছে, নতুন নতুন জিনিস যেন তার অভিজ্ঞতা লাভের প্রতি একটা উষাকাল আসছে। আমি সেই হিসেবে ওর জন্য উষসী। এবং এখানে আরো অনেক চরিত্র আছে যারা জীবনের শেষের দিকে আছে। ধন্যবাদ জোহরা আপনাকে, আপনার উপন্যাসের জন্য শুভকামনা থাকলো। দর্শক, আমরা একজন উপন্যাসিকের সঙ্গে কথা বলছিলাম, ঢাকার বাইরে থেকে যিনি এসেছেন, তার উপন্যাস নিয়ে কথা বলছিলেন। এই ছুটির দিনগুলোতে আমরা ঢাকার বাইরে থেকে আসা কবি সাহিত্যিকদের ভিড় মেলাতে দেখতে পাই, আজকেও তার ব্যতিক্রম নয়। সেই সঙ্গে বিশিষ্ট লেখক এবং পাঠকদেরও আমরা বেশ ভিড় এখানে দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের বইমেলার আজকের আয়োজন। আবারও দেখা হবে কাল একই সময়ে।